হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো WBCTCL এর জন্য আমরা থিওরি ক্লাস স্টার্ট করেছিলাম। সেই থিওরি ক্লাসের মধ্যে আমরা ইলেকট্রনিক্স এবং পাওয়ার সিস্টেম পড়ছিলাম। তো ইলেকট্রনিক্সের আমরা বেসিক ইলেকট্রনিক্স শেষ করে দিয়েছি। আর অ্যানালগ ইলেকট্রনিক্সের বিজেটি বিজেটির দুটো পার্ট হয়ে গেছে, ডিজিটালের একটা পার্ট হয়ে গেছে, এবং পাওয়ার সিস্টেমের আমরা দুটো পার্ট কমপ্লিট করেছি। পাওয়ার সিস্টেমের মধ্যে আমরা কী কী পড়েছি? পাওয়ার সিস্টেমের 1 নম্বর ভিডিওতে আমরা পড়েছি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, এবং 2 নম্বর ভিডিওতে পড়েছি আমরা ট্রান্সমিশন লাইন প্যারামিটার। ঠিক আছে, ট্রান্সমিশন লাইন প্যারামিটার আমরা RLC সম্বন্ধে আলোচনা করেছি। সেখানে আমরা স্কিন ইফেক্ট করেছি, ইফেক্ট অফ আর্থ, ইফেক্ট অফ ক্যাপাসিটেন্স, ইফেক্ট অফ হাইট, এই সমস্ত ব্যাপারে আমরা জেনেছি। তো আজকে আমরা জানবো আন্ডারগ্রাউন্ড কেবলের সম্বন্ধে। ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে কোয়েশ্চেন অবশ্যই আসে। ঠিক আছে, তো আন্ডারগ্রাউন্ড কেবল সম্বন্ধে আমরা আগে ফার্স্ট জানবো। তো আন্ডারগ্রাউন্ড কেবলে আমরা কী কী পড়বো দেখো। তো আন্ডারগ্রাউন্ড কেবলে ফার্স্ট আমরা পড়বো ডায়াগ্রাম। তো আন্ডারগ্রাউন্ড কেবল কী হয় না, এই ধরনের কেবলটাকে আন্ডারগ্রাউন্ড কেবল বলে। এখান থেকে কী ধরনের কোশ্চেন থাকে না, আন্ডারগ্রাউন্ড কেবলের কোর বা কন্ডাক্টর জেনারেলি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড কেবলে অনেকগুলো লেয়ার থাকে। ঠিক আছে, একদম ভিতরের লেয়ারটাকে বলা হয় কোর বা কন্ডাক্টর। তার উপরের লেয়ারটাকে বলা হয় ইনসুলেটর। তার উপরের লেয়ারটাকে বলা হয় মেটালিক শেথ। তার উপরটাকে বলা হয় বেডিং। তার উপরটাকে বলা হয় আর্মারিং। আর তার উপরটাকে বলা হয় সার্ভিং। তো আমাদেরকে জানতে হবে যে এই যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলো কী দিয়ে তৈরি করা হয় এবং লেয়ারগুলোর কাজ কী। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন ডাইরেক্টলি আসে, এবং কোনটার পর কোনটা সেটাও আসে অবশ্য পরীক্ষার সময়, যে কোন লেটারের পর কোন লেটার দেওয়া হয়। তার জন্য মনে রাখবো শর্টকাট, একটা শর্টকাট আছে CIMBAS, সিমবাস। ঠিক আছে, সিমবাস। C ফর কন্ডাক্টর, I ফর ইনসুলেটর, M ফর মেটালিক শেথ, B ফর বেডিং, A ফর আর্মারিং, S ফর সার্ভিং। ঠিক আছে, এবার তোমার মানতে পারো সিমবাস। এবার আমরা কোর বা কন্ডাক্টর অ্যালুমিনিয়াম দিয়ে অ্যালুমিনিয়াম ইউজ করি কোর বা কন্ডাক্টরের জন্য। আর আমরা ইনসুলেটরটা কি ইউজ করি? ইনসুলেটর PVC, রাবার, এক্সেট্রা, আমরা VIR, পেপার, এই ধরনের আমরা ম্যাটেরিয়াল ইউজ করে থাকি ইনসুলেটরের জন্য। মেটালিক শেথের জন্য আমরা অ্যালুমিনিয়াম বা লেড ইউজ করি। মেটালিক শেথ কী জন্য দেওয়া হয় না, প্রোটেক্ট এগেন ময়েশ্চারের থেকে প্রোটেক্ট করার জন্য আমরা মেটালিক শেথ ইউজ করছি। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সট চলে আসবো বেডিংয়ে। বেডিং কী দিয়ে তৈরি করা হয়? বেডিং তৈরি করা হয় হুসেন বা জোর দিয়ে। এই বেডিংয়ের কাজটা কি? বেডিং তৈরি করা আমার লাভটা কী হচ্ছে? বেডিংয়ের লাভটা কি না, প্রোটেক্ট করোশন থেকে প্রোটেক্ট হওয়ার জন্য। ঠিক আছে, মানে হচ্ছে ক্ষয় থেকে। বেডিং কী জন্য করা হয়? প্রোটেক্ট করোশন। ঠিক আছে, প্রোটেক্ট করোশন। তা হচ্ছে আর্মারিং কী দিয়ে করা হয়? স্টিল দিয়ে করা হয়। আর্মারিং কী জন্য করা হয়? মেকানিক্যাল স্ট্রেংথটাকে বাড়ানোর জন্য, বাড়ানোর জন্য। আর লাস্ট হচ্ছে কি সার্ভিং, হিসেন বা জুটের করা হয়। এটা কী জন্য করা হয় না, প্রোটেক্ট ফ্রম এনভায়রনমেন্টাল কন্ডিশন, বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল কন্ডিশন থেকে প্রোটেক্ট পাওয়ার জন্য আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলে কী করি? সার্ভিং করে থাকি। তো কী কী বললাম? সিমবাস। ঠিক আছে, C ফর কন্ডাক্টর, I ফর ইনসুলেটর, B ফর বেডিং, আর তারপরে মেটালিক শেথটা আছে, মেটালিক শেথ, তারপর বেডিং, তারপরে আর্মারিং, তারপর সার্ভিং। অবশ্যই মনে রাখবে কোন কোন ম্যাটেরিয়াল ইউজ করি এবং আমরা সেটার কাজ কী, সেটা কোন পারপাসের জন্য ইউজ করছি। এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলের মেন জায়গা। নেক্সট দেখো, আন্ডারগ্রাউন্ড কেবল আমরা জেনারেলি জেনে থাকি যে রেজিস্ট্যান্স। ঠিক আছে, আমরা জেনারেলি রেজিস্ট্যান্স জানি যে রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু লেন্থ, মানে লেন্থ বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে কন্ডাক্টরের ক্ষেত্রে, ইন টাইপ অফ কন্ডাক্টর। ঠিক আছে, কন্ডাক্টর। কিন্তু আমরা যখন কেবল বলবো না, বুঝে নিতে হবে কেবল মানে কিন্তু আন্ডারগ্রাউন্ড কেবল। সবসময় এক্সামে কিন্তু আন্ডারগ্রাউন্ড কথাটা লেখা থাকে না, কেবল লেখা থাকে। তো বুঝে নিও যে কেবল মানে কিন্তু আন্ডারগ্রাউন্ডের কথা বলতে। তো আন্ডারগ্রাউন্ড কেবলের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু এলের উপর ডিপেন্ড, মানে ইনভার্সলি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নয়। কিরকম প্রপোর্শনাল না, আর ভ্যারিয়েসেস ইনসুলেশন রেজিস্ট্যান্স, যেটাকে বলা আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লেন্থ। কি বললাম? ইনসুলেশন রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ। এটা ভেরি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা হচ্ছে কেবলের ক্ষেত্রে, এটা কন্ডাক্টরের ক্ষেত্রে। তো এর ফর্মুলাটা কী হয় স্যার? এই ফর্মুলাটা হয় রো ডিভাইডেড বাই 2πL ইন্টু ln d বাই ক্যাপিটাল D বাই স্মল d। হোয়াট ইজ ক্যাপিটাল D, হোয়াট ইজ স্মল d? দেখো, এইটা হচ্ছে আমার কন্ডাক্টর, ভিতরের কন্ডাক্টরটা। আর এইখানটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার মেটালিক শেড। দিস ইজ দ্য মেটালিক শেড। আর মাঝখানটা হচ্ছে আমার ইনসুলেটর দেওয়া আছে। মাঝখানটা হচ্ছে ইনসুলেটর দেওয়া আছে। ঠিক আছে, মাঝখানটা আমাদের কী দেওয়া আছে? এখানটা আমাদের ইনসুলেটর দেওয়া আছে, ইনসুলেটর। তো এবারে আমরা যদি কন্ডাক্টরের সেন্টার থেকে একদম মেটালিক শীট পর্যন্ত যদি আমরা ইয়েটা নিই, রেডিয়াসটা নিই, তার D/2, আর এইদিকে আমাদের অনলি কন্ডাক্টর নিয়ে নিলে স্মল D/2। ঠিক আছে, তো এখানে কোশ্চেন দিয়ে দিই স্মল ডিটা কি, ক্যাপিটাল ডিটা কি, স্মল এলটা কি, আর ইনসুলেশন রেজিস্ট্যান্সের ফর্মুলাটা কি। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে যে ইনসুলেশন রেজিস্ট্যান্সের ফর্মুলাটা হচ্ছে কি, রো ডিভাইডেড বাই 2πL ইন্টু ln বা লগ বলতে পারো, লগ ইবেস ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তো এখান থেকে ডাইরেক্টলি দেখতে পাচ্ছি আমরা যে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য লেন্থ। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবে কিন্তু সবসময় কিন্তু
রেজিস্ট্যান্স যে কন্ডাক্টরের সঙ্গে সরল সম্পর্ক এমনটা নয়, কেবলের ক্ষেত্রে কিন্তু ইনভার্সলি হয়, ঠিক আছে, ইনভার্সলি হয়। নেক্সট আমরা দেখো, আমরা যখন ট্রান্সমিশন লাইন প্যারামিটার পড়েছিলাম সেখানে আমরা আরডিএলসি ক্যালকুলেশন করেছিলাম। তো এখানে আমরা তো জেনে রাখো যে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এল ইজ মোর ডোমিনিয়েন্ট, ঠিক আছে, বেশি ও এল এর কাজ বেশি ছিল। কিন্তু এইখানে কি, এখানে সি এর কাজটা বেশি, ঠিক আছে। আন্ডারগ্রাউন্ড কেবলে কি হয়, সি ইজ ডোমিনিয়েন্ট, এটা খেয়াল করে মনে রাখবে। চলো নেক্সট দেখো, এখান থেকে আমরা ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন করব সিঙ্গেল ফেজ আন্ডারগ্রাউন্ড কেবলে। আমরা কি করব, আমরা ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন করব। তো এখান থেকে কীভাবে ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন করব, ক্যাপাসিট্যান্সের ফর্মুলা আছে একটা, ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এত কিছু ক্যালকুলেশন করার পরে এখান থেকে তোমরা খেয়াল করবে এই জিনিসটাকে যে আচ্ছা এই জিনিসটা বাদ দাও, এখন আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র এইটুকু, এখান থেকে এইটুকু, দিস ইজ দ্য ফর্মুলা, 2 pi epsilon divided by ln capital D by small d, ঠিক আছে, দিস ইজ দ্য ফর্মুলা, 2 pi epsilon divided by ln বা log e base capital D by small d, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার ফর এল মিটার অফ লেন্থ অফ দ্য কন্ডাক্টর, ঠিক আছে। ফর এল মানে জেনে রাখো যে ক্যাপাসিট্যান্স কিন্তু তোমার ভ্যারিয়াসলি এল হয়, লেন্থের সঙ্গে সরল সম্পর্ক হয়। ক্যাপাসিট্যান্স কিন্তু ব্যাপার নয় যে ক্যাপাসিট্যান্স আর হয়ে যাবে, ক্যাপাসিট্যান্স কিন্তু তোমার এল এর সঙ্গে সরল সম্পর্কই থাকে। এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, আন্ডারগ্রাউন্ডকে বলে ফর্মুলাটা। এবার আমরা দেখো, এবারে ভেরি ইম্পর্টেন্ট জায়গা চলে আসবো আমরা, ক্যালকুলেশন অফ ডাইইলেকট্রিক স্ট্রেস বা ডাইইলেকট্রিক স্ট্রেংথ, যেটাকে পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা ফিল্ড ইন্টেন্সিটি সব একই বলা হয়। জিএক্সটা কি ইএক্স বলে, ঠিক আছে। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, ফিল্ড ইন্টেন্সিটি, ডাইইলেকট্রিক স্ট্রেংথ সব একই ওয়ার্ড। তো একটা ফর্মুলা এখানে একটা হয়, সেটা হচ্ছে ইএক্স, যেটাকে ফিল্ড ইন্টেন্সিটি বলা হয়। ফিল্ড ইন্টেন্সিটি মানে কিন্তু জিএক্স। আর একটা ফর্মুলা হয় ভি এর ফর্মুলাটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, ভোল্টেজ। এটা হচ্ছে ভোল্টেজ সমান কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন ln ডি বাই আর, ডি বাই ক্যাপিটাল ডি বাই স্মল ডি। কি বললাম, কিউ বাই 2 পাই এপসাইলন ইনটু লগ অফ ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এটা হচ্ছে ভি এর ফর্মুলা, আর এটা হচ্ছে ই এর ফর্মুলা। তো আমরা যদি জিএক্স মানি তো ইএক্স, এই যে জিএক্স মানি তো ইএক্স, তো জিএক্স মানে কি, মানে কিউ বাই 2 পাই এপসাইলন ইনটু এক্স। এবার আমরা কি করবো, এখান থেকে আমরা কিউ এর মানটা বসিয়ে দেবো। মানে আমরা এই ইকুয়েশন থেকে, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন থেকে কিউ এর মানটা বার করবো। কিউ এর মানটা বার করার পরে কিউ এর মানটা আমরা এই ইকুয়েশনে কি করবো, পুট করে দেবো। যখন আমরা পুট করি তখন আমরা জিএক্স এর মান পাই, আর জিএক্স কি তো ইএক্স বলে, তার মানটা কত পাই, ভি ডিভাইডেড বাই এক্স ln বা log e base capital D by small d. This is a very important formula. This is the formula of dielectric strength. দেখো কেন করলাম জানো এটা, আমরা তো ডাইরেক্ট লিখতে পারবো স্যার কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসিলন এক্স। এখানে কিউটাকে আমরা ইউজ করতে চাইছি না, কিউ এর মানটা আমরা ভি দ্বারা সাবস্টিটিউট করে দিলাম। ওই জন্য ক্যালকুলাস পুরো আমাদের ইকুয়েশনটা ভি দিয়ে চলে এলো, ভি বাই এক্স ln ক্যাপিটাল ডি বাই স্মল ডি। বুঝতে পারছো বেটা, ক্যাপিটাল ডি স্মল ডি কি, তো এইটা হচ্ছে আমাদের ডাইলেকট্রিক স্ট্রেংথের মান, ডাইলেকট্রিক স্ট্রেংথ, ঠিক আছে, ডাইলেকট্রিক স্ট্রেংথ। তো এখান থেকে একটা সুন্দর কোশ্চেন আছে, কোশ্চেন ফ্রেম আছে, সেটা হচ্ছে যে কোন জায়গায় ডাইলেকট্রিক স্ট্রেংথ বেশি হয়, কোন জায়গায় ডাইলেকট্রিক স্ট্রেংথ কম হয়, ঠিক আছে। এখান থেকে একটা সুন্দর কোশ্চেন তৈরি হয়। কী ধরনের কোশ্চেন দেখো, দিস ইজ দ্য কন্ডাক্টর, আর এটা হচ্ছে কন্ডাক্টরের সারফেস, ঠিক আছে। দিস ইজ দ্য আমাদের মেটালিক শেড, এটা হচ্ছে মেটালিক শেডের সারফেস। তো যখন আমরা জি ম্যাক্স নির্ণয় করি, জি ম্যাক্সের ফর্মুলা কী হয়, ডি বাই এক্স মানে কি, এক্স মানে ডিস্টেন্সটা, তো ডিস্টেন্স মিন ডি বাই 2, আর লগ ইবেস ডি বাই ডি। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমরা এইটা পাই, ঠিক আছে, ম্যাক্সিমাম। তো একটা জিনিস জেনে রাখো যে কন্ডাক্টর সারফেসে কী হয় না, ইলেকট্রোস্ট্যাটিক তোমার ইলেকট্রিক স্ট্রেস যেটাকে বলে, ডাইলেকট্রিক স্ট্রেস বলো, ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস বলো, সেটার মানটা কী হয়, ম্যাক্সিমাম হয়। কোথায় ম্যাক্সিমাম হয়, কন্ডাক্টর সারফেসে ম্যাক্সিমাম হয়। আর কোথায় মিনিমাম হয়, মেটালিক সেটে মিনিমাম হয়। এই দুটো পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। আর মানটা কত হয়, যখন জি ম্যাক্স নির্ণয় করি তখন 2v বাই স্মল ডি, আর জি মিন নির্ণয় করলে 2v বাই ক্যাপিটাল ডি। বাকিটা সেম টু সেম, ঠিক আছে, বাকিটা সেম টু সেম। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, খেয়াল রাখবে। ম্যাক্সিমাম যখন নির্ণয় করবো তখন কন্ডাক্টরের ডায়ামিটারটা নেবো, যখন মিনিমাম নির্ণয় করবো তখন আমরা কী নেবো, তখন আমরা টোটাল ডায়ামিটারটা নেবো, মেটালিক সেট পর্যন্ত নেবো, ঠিক আছে। এইখানটাতে বাকিটা পুরোটাই সেম টু সেম থাকবে। আর কথায় বেশি কথায় কম অবশ্যই মনে রাখবে। আর একটা জিনিস খেয়াল রাখো, তুমি একটা জিনিস খেয়াল করছো কি, যে যদি তোমার কন্ডাক্টর সারফেসে ম্যাক্সিমাম হয়, তার মানে কি কন্ডাক্টর সারফেস থেকে আমি যত দূরে যাবো, মানে মেটালিক শেড বলো বা আর্মারিং বলো, তত কী হবে, তো তোমার ডাইলেকট্রিক স্ট্রেসটা কী হবে, কমবে, আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে। তার মানে একটা জিনিস খেয়াল করে তুমি দেখতে পাচ্ছ যে এই হচ্ছে আমার কন্ডাক্টর সারফেস, আর এই হচ্ছে আমার মেটালিক শেড। তার মানে কি, যদি আমি বলি যে ইনসুলেটার কিন্তু আমাদের কম হবে, কার থেকে কম, মেটালিক সারফেস, সরি থেকে কম হবে, আমাদের
ওই যে কন্ডাক্টর সারফেসের থেকে কম হবে, আর এদিকে আমাদের মেটালিক সেট থেকে কিন্তু বেশি হবে। কোথায়? ইনসুলেটরের মাঝখানে যে ইনসুলেটরটা, সেই ইনসুলেটরের ডাইলেকট্রিক স্ট্রেংথ বা বলতে পারো, বা ডাইলেকট্রিক স্ট্রেস বলতে পারো, সেই স্ট্রেসটা কত হবে না আমাদের ইয়ের থেকে, তোমার এই কন্ডাক্টর সারফেসের থেকে বেশি কম হবে, আর আমাদের ইয়ের থেকে বেশি হবে। ঠিক আছে? কারণ হচ্ছে আমি প্রথমে তোমাকে বোঝালাম ব্যাপারটা, যত আমি দূরে যাবো তত কী হবে, আমার আস্তে 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 কমবে। এখানে একটা সুন্দর ফর্মুলা আছে, জি ম্যাক্স বাই জি মিন। আমরা ম্যাক্সিমাম আর মিনিমাম মানটা ভাগ করলে কী পাই, ক্যাপিটাল ডি বাই স্মল ডি। ঠিক আছে? জি ম্যাক্স বাই জি মিনের মানটা ক্যাপিটাল ডি বাই স্মল ডি হয়, আর ক্যাপিটাল ডিটা কিন্তু আমাদের মেটালিক শিট পর্যন্ত, আর এটা হচ্ছে অনলি কন্ডাক্টর। এটা অবশ্যই খেয়াল রেখো। ঠিক আছে? আর একটা জিনিস খেয়াল রাখবে যে ডাইলেকট্রিক স্ট্রেংথ যত কম হবে তত ভালো। ডাইলেকট্রিক স্ট্রেংথ ইজ মিনিমাম ইজ গুড। ঠিক আছে? কম হওয়া ভালো জিনিস, কম হওয়াটা কি, কম হওয়াটা ভালো জিনিস। এবারে এই ডাইলেকট্রিক স্ট্রেংথের জন্য অনেক প্রবলেম হয়, যে স্যার আমাদের কন্ডাক্টর সার্ভিসে বেশি, এখানে কম। তো ইকুয়াল ডাইলেকট্রিক স্ট্রেংথ করার জন্য আমরা গ্রেডিং করে থাকি। আমরা গ্রেডিং করি। কী ধরনের গ্রেডিং হয় সেটা আমরা একটু পরে পড়বো, যে কী ধরনের গ্রেডিং হয়। তো দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন লেখা আছে, যে জিম্যাক্স ভ্যালু উইল মিনিমাম, দেন উই অপারেট দ্য কেবল ফর মোর ভোল্টেজ। যদি জিম্যাক্সের মানটা কম হয় তাহলে আমরা বেশি অপারেট ভোল্টেজে কী করবো, আমরা ইউজ করতে পারবো। ফর এ গুড কেবল ডাইলেকট্রিক স্ট্রেস শুড বি গ্রেটার দ্যান জিএম। ঠিক আছে? গ্রেটার দ্যান জিএম, জিম্যাক্স গ্রেটার দ্যান জিম্যাক্স। ফর গুড কেবল ডাইলেকট্রিক স্ট্রেস শুড বি গ্রেটার দ্যান জিম্যাক্সের থেকে বেশি হতে হবে। ঠিক আছে? আর জিম্যাক্সের মানটা সব থেকে কম হতে হবে। মেন কথা ডাইলেকট্রিক স্ট্রেস কম হতে হবে, তাহলেই হবে। ইকোনমিক্যাল সাইজ অফ কন্ডাক্টর সাইজ। তো জিম্যাক্সের মানটা তো আমরা এই ফর্মুলাটা পড়লাম, মাত্র জিম্যাক্স মান 2V বাই এটা হয়। তো এবারে এখান থেকে আমরা ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজ পড়বো, তার জন্য আমরা ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করার পর একটা মান পেয়েছি আমরা, যে যদি ডি এর মানটা, মানে মেটালিক সেটের পর্যন্ত যে ডায়ামিটারটা আর কি, সেই ডায়ামিটারটা যদি সমান 2.718 ইন্টু স্মল ডি হয়, দিস ইজ দ্য কন্ডিশন অফ ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজ। কার ক্ষেত্রে? আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে। ঠিক আছে? আর ডিটা নিশ্চয়ই বুঝতে পারছো, ডিটা কি, এটা হচ্ছে তোমার ওই মেটালিক সেট পর্যন্ত যে ডায়ামিটারটা, সেটাকে ক্যাপিটাল ডি, আর স্মল ডিটা হচ্ছে অনলি তোমার কন্ডাক্টর পর্যন্ত। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। এটা তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে এই পয়েন্টটাকে। আর তাহলে আর এই মানটা যদি আমরা ইউজ করি, মানটা ইউজ করলে জিম্যাক্সের একটা মান পাই। ফর অপটিমাল কন্ডাক্টর সাইজ জিম্যাক্স ইকুয়াল টু 2V বাই স্মল ডি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ঠিক আছে? অপটিমাল কন্ডাক্টর সাইজের জন্য এই ফর্মুলাটা হচ্ছে এটা, কারণ হচ্ছে ই লগ ই বেস্ট ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এটা মানটা আমরা 1 ধরে নিই। ঠিক আছে? ফর ইকোনমিক্যাল কন্ডাক্টর সাইজ। নেক্সট আমাদের এখান থেকে আর কি পড়তে হবে দেখো। আচ্ছা, ওইটা করলো, ইনসুলেশন রেজিস্ট্যান্স হয়েছে। এখান থেকে একটা জিনিস মনে রাখবে, যখন আমরা ক্যাপাসিট্যান্সের কথা বলছি, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট ডাউন করে রাখবে তোমরা, যে ডাইলেকট্রিক লস একটা ফর্মুলা হয়। ডাইলেকট্রিক লসের একটা ফর্মুলা হয়। ঠিক আছে? যে ফর্মুলাটা হচ্ছে ওমেগা সিভি স্কোয়ার ট্যান্ডেল বলে একটা ফর্মুলা হয়। ঠিক আছে? ট্যান্ডেল, এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফর্মুলাটা অবশ্যই তোমরা মনে রাখবে, যে ওমেগা সিভি স্কোয়ার ইন্টু ট্যান্ডেল, দিস ইজ দ্য ফর্মুলা অফ ডাইলেকট্রিক লস। যেখানে ওমেগা ইকুয়াল টু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সি ইকুয়াল টু ক্যাপাসিটেন্স, ভি ইকুয়াল টু ভোল্টেজ, আর ডেল ইকুয়াল টু টর্ক অ্যাঙ্গেল বা লস অ্যাঙ্গেল বলতে পারো, যা খুঁজে লস অ্যাঙ্গেল, দিস ইজ দ্য লস অ্যাঙ্গেল। ডেল ইকুয়াল টু লস অ্যাঙ্গেল। এই ফর্মুলা থেকে কোশ্চেন সবসময় আসে। কী ধরনের কোশ্চেন দেখো, এখান থেকে বলবে যে ডাইরেক্টলি লস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভি স্কোয়ার নাকি ভি স্কোয়ার হবে, আর ডাইরেক্টলি লস প্রপোর্শনাল টু ডাইরেক্ট সি হবে, ওমেগার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, আর এদিকে লস অ্যাঙ্গেলের সঙ্গে ডাইরেক্টলি ট্যানের প্রপোর্শনাল হবে। ঠিক আছে? ট্যান লস অ্যাঙ্গেল ইকুয়াল টু তোমার ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে ডাইরেক্টলি লসের সঙ্গে। আর একটা ব্যাপার আছে তোমার, যে সেখান থেকে আমাদের ডিসিপেশন ফ্যাক্টর বলে ব্যাপার একটা, ডিসিপেশন এটা এগুলো এক্সট্রা ইনফরমেশন, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, ডিসিপেশন ফ্যাক্টর কত হয় না 1 বাই ওমেগা সি আর, ইজ দ্য ফর্মুলা অফ ডিসিপেশন ফ্যাক্টর। 1 বাই ওমেগা সি আর। ঠিক আছে? 1 বাই ওমেগা সি আর। আর একটা জিনিস, আমরা জেনারেলি পাওয়ার ফ্যাক্টর সমান কি জানি না, কস ফাই জানি, তাই তো? যদি আমরা এই ফাইটাকে স্যার আমরা যদি লস অ্যাঙ্গেল দ্বারা লিখতে চাই, মানে পাওয়ার ফ্যাক্টর আরেকটা ফর্মুলা হয়ে যায়। কি ফর্মুলা হচ্ছে সাইন ডেল। ঠিক আছে? কি বললাম, যে আমরা যদি কস ফাই লিখে দিচ্ছি রাইট, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে আমরা সাইন ডেল বলতে পারি, যেখানে ডেলটা হচ্ছে লস অ্যাঙ্গেল। ঠিক আছে? ডেলটা হচ্ছে লস অ্যাঙ্গেল। এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জেনে রাখো, লস অ্যাঙ্গেলের সঙ্গে পারফেক্ট অ্যাঙ্গেল একটা ফর্মুলা আছে, লস অ্যাঙ্গেল প্লাস পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কী বললাম?
লস অ্যাঙ্গেল প্লাস পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ইকুয়াল টু 90 ডিগ্রি। দিস ইজ দ্য রিলেশন বিটুইন টর্ক অ্যাঙ্গেল অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তো এই কতগুলো জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে ক্যাপাসিট্যান্স সম্বন্ধে। ডাইলেকট্রিক লসের মানটা কত হয়, দিস ইজ দ্য ফর্মুলা। পাওয়ার ফ্যাক্টরটা কস পাই হয়, সেটাকে সাইন ডেল বলা হয়। আর ডিসিপেশন ফ্যাক্টর 1/ωCR হয়। আর এই ডাইলেকট্রিক লসের ফর্মুলাটা, ঠিক আছে। চলো, তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে দিলাম ক্যাপাসিটর সম্বন্ধে। নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট তো এটা, হ্যাঁ, ক্যাপাসিট্যান্স অফ 3 কোর কেবলের আমরা ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশন করবো। এখান থেকে কোশ্চেন তোমাদের কী ধরনের আসবে দেখো, এই পয়েন্টটা নোট ডাউন করো, এখান থেকে পয়েন্টটা নোট ডাউন করতে পারো। ক্যাপাসিট্যান্স পার ফেজ, আচ্ছা এখানে এটা একটু গুছিয়ে লেখা নেই, এখানটাতে গুছিয়ে আমি লিখিনি। এই পয়েন্টটা তোমরা একটু এভাবে নোট ডাউন করো, ঠিক আছে। এখান থেকে তোমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, তো এই ছবিটা থেকে তোমরা নোট ডাউন করো পয়েন্টগুলো কী কী। ক্যাপাসিট্যান্স পার ফেজ ফর্মুলা হচ্ছে 3C1 প্লাস C2, দিস ইজ দ্য ফর্মুলা অফ ক্যাপাসিট্যান্স পার ফেজ, ঠিক আছে। এবারে এখান থেকে না তিনটা টেস্ট করা হয়, মানে দুটো টেস্ট করা হয়, দুটো টেস্ট করা হয়। কী টেস্ট করা হয় না, যখন সিএক্স এবং সিওয়াই দুটো বের করা হয়, যেখানে সিএক্স এর মানটা হচ্ছে 2C1 প্লাস C2, একটু পরে বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। আর 3C2, এটা 3C2। সিএক্সটা কী স্যার, সিএক্সটা হচ্ছে ক্যাপাসিট্যান্স বিটুইন কি টু কন্ডাক্টর bunched with sheath and third conductor, এটা হচ্ছে সিএক্স, ঠিক আছে, এটা হচ্ছে সিএক্স। আর সিওয়াইটা কি না, সিওয়াইটা হচ্ছে ক্যাপাসিট্যান্স বিটুইন বাঞ্চ কন্ডাক্টর অ্যান্ড মেটালিক সেট। তো এই দুটো কন্ডিশন তোমার কী ধরনের কোশ্চেন দিতে হবে, তোমরা সিএক্স কোশ্চেনে দিয়ে দেবে, সিওয়াই কোশ্চেনে দিয়ে দেবে। তো দিয়ে বলবে ক্যাপাসিট্যান্স পার ফেজ কত হবে। তো সিএক্স দিয়ে দিলে তোমরা, C2 দিয়ে দিলে তোমরা, সিএক্স আর সিওয়াই দিয়ে দিলে তোমরা ডাইরেক্টলি C1 C2 বার করতে পারবে। আর সেখান থেকে C1 C2 মানটা পুট করে তোমরা ক্যাপাসিট্যান্স পার ফেজ নির্ণয় করতে পারবে। নিউমেরিক্যাল, এখান থেকে নিউমেরিক্যাল আসে, ঠিক আছে। এখান থেকে কিছু কোনো কোশ্চেন আছে, এখান থেকে শুধুমাত্র নিউমেরিক্যালই আসে যে কী হবে আর কি। হ্যাঁ, সিএক্স দিয়ে দেয়, সিওয়াই দিয়ে দেয়, দিয়ে পরে ক্যাপাসিট্যান্স পার ফেজ নির্ণয় করতে পারে। বাকি এখান থেকে পয়েন্ট অতটা ইম্পর্টেন্ট কিছু নয়। আর একটা জিনিস, ডেল্টা টু স্টার করলে ক্যাপাসিট্যান্সের কী হয়, ক্যাপাসিট্যান্স কী হয় না 3 গুণ হয়ে যায়, দেখো 3 গুণ হয়ে গেছে, এটা মনে রাখবে। হ্যাঁ, ক্যাপাসিট্যান্স 3 গুণ হয়ে যায়, 3 গুণ। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কী হবে, 3 ভাগ হয়ে যায়, R/3 হয়, আর এটার ক্ষেত্রে 3 গুণ হবে। তো এটা এখানে লিখে দিয়েছি আমরা। আর দিস ইজ দ্য ভেরি ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা, I = 2πCAN × VPH। এখানে CAN স্যার কি, CAN হচ্ছে ক্যাপাসিট্যান্স পার ফেজ, ঠিক আছে, ক্যাপাসিট্যান্স পার ফেজ। যেটা আমরা কীভাবে নির্ণয় করবো, সেটা আমরা ওইভাবে নির্ণয় করবো, যেটা আমরা 3C1 + C2 ফর্মুলা বললাম না, আমরা ওইভাবে নির্ণয় করবো। আর তার জন্য কোশ্চেনে সিএক্স দিয়ে দেবে আর সিওয়াই দিয়ে দেবে। সিএক্সের মানটা অবশ্যই মনে রাখবে, সিএক্সের মানটা হচ্ছে 2C1 + C2, আর সিওয়াইয়ের মানটা হচ্ছে তোমার 3C2। এই দুটোকে ক্যালকুলেশন করে আমরা C1 C2 বার করতে পারবে, মানটা পুট করবে, তাহলে CAN পেয়ে যাবে। CAN পেয়ে গেলে আমরা IC পেয়ে যাবো, ঠিক আছে। এখান থেকে নিউমেরিক্যাল কোশ্চেনে পড়ে। এই দেখো, যেটা ব্যাপারটা আমি তোমার বললাম বন্ধুরা, সেটা হচ্ছে এইটা। এই যে C1, দিস ইজ দ্য পিকচার, C1, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা, আর C3, এটাকে CAN বলছে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি ইতিহাস। না আচ্ছা, একটা জিনিস আমি এখন ভুল বললাম, CAN এর মানটা নির্ণয় করার জন্য তোমাদেরকে এই ক্যালকুলেশনটা করতে হবে। এখান থেকে নিউমেরিক্যাল পড়ে মেনলি, ঠিক আছে। এখান থেকে থিওরি কিছু না, হ্যাঁ, নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন থাকে। নিউমেরিক্যাল আসার চান্স খুবই কম, চাইলে তোমরা দেখে নিতে পারো ব্যাপারটা কীভাবে আসছে, ব্যাপারটা আর কিছু না। আচ্ছা, হলো এটা। নেক্সট, থার্মাল রেজিস্ট্যান্সের ফর্মুলা আছে একটা। ফর্মুলাটা কি না, আমরা জানি ইলেকট্রিক রেজিস্ট্যান্সের ফর্মুলা কী হয়, V/R নাকি, V/I। তাহলে এখানে ভি মানে কি, টেম্পারেচার ডিফারেন্স, আর I মানে হচ্ছে হিট ফ্লো, যদি আমরা হিটের ক্ষেত্রে বলি। তো এখান থেকে এই ডাইরেক্টলি ফর্মুলাটা পাই, আর কিছু না, এটা মনে রাখবে। এখান থেকে এটা ইম্পর্টেন্ট ব্যাপার নয়, ঠিক আছে। এবার আমরা চলে যাবো মেন জায়গাতে, গ্রেডিং করি, যেটা আমরা বললাম তখন, যে ডাইলেকট্রিক স্ট্রেসটাকে ইকুয়ালাইজ করার জন্য সব জায়গাতে যেমন ডাইলেকট্রিক স্ট্রেস যেন একই থাকে, ঠিক আছে, কন্ডাক্টর সারফেস থেকে শুরু করে একদম সব জায়গাতে। তার জন্য আমরা কী করি না, গ্রেডিং করি। ক ধরনের গ্রেডিং হয়, 2 ধরনের গ্রেডিং হয়, একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স গ্রেডিং, একটা হচ্ছে ইন্টারসেথ গ্রেডিং। কী বললাম, একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স গ্রেডিং, একটা হচ্ছে ইন্টারসেথ গ্রেডিং। এবার ক্যাপাসিট্যান্স গ্রেডিংয়ে তোমার এখান থেকে কী ধরনের কোশ্চেন পড়ে পরীক্ষার সময়, আর একটা জিনিস খেয়াল রাখবে, আমরা গ্রেডিং কী জন্য করি, ফর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি স্ট্রেস। কী বললাম, ফর
একই জিনিস, মানে এই ওয়ার্ডটাই আর কি, টু ইকুয়ালাইজ ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস উই ইউজ গ্রেডিং, ঠিক আছে। বা তুমি এটা বলতে পারো টু রিডিউস, এটা হতে পারে টু রিডিউস দ্য ডিফারেন্স বিটুইন জিম্যাক্স অ্যান্ড জিমিন। জিম্যাক্স আর জিমিনের মধ্যে ডিফারেন্সটা কমানো, আর জিম্যাক্স অ্যান্ড জিমিন। তো এর মধ্যে হচ্ছে একটা জিম্যাক্স আর জিমিনের মধ্যে ডিফারেন্স কমানো মানে কি, মানে হচ্ছে একই, মানে ইউনিফর্ম আর কি যেন ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা যেন থাকে, সেটা আমরা করার চেষ্টা করি, ঠিক আছে। নেক্সট দেখো ক্যাপাসিট্যান্স গ্রেডিং। এখানে কি করা হয়, এখানে ভালো করে এখান থেকে কী কী কোশ্চেন ডাইরেক্টলি তোমাদের এক্সামে দেবে। এখানে আমাদের কোশ্চেন এটাই থাকে যে আমাদের যে ক্যাপাসিট্যান্স গ্রেডিং করি সেখানে আমরা বিভিন্ন মানে ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়াল ইউজ করি, আর সেই ম্যাটেরিয়ালগুলোতে কী হয় না পারমিটিভিটি আলাদা আলাদা হয়। এখান থেকে কোশ্চেন এটা আসে, ঠিক আছে। ডিফারেন্ট পারমিটিভিটি থাকে, ডিফারেন্ট পারমিটিভিটি থাকে, ডিফারেন্ট পারমিটিভিটি যুক্ত আমাদের ম্যাটেরিয়াল ইউজ করি। সেই ম্যাটেরিয়াল ইউজ করে আমরা কী করি, আমরা গ্রেডিং করি। গ্রেডিং করে পরে আমরা এটা ক্যালকুলেশন করেছি, দেখো ক্যালকুলেশন করে আমরা আলটিমেটলি অনেক ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে আমরা পেয়েছি এটা। আর নেক্সট হচ্ছে দেখো ইন্টারসেল গ্রেডিং। ইন্টারসেল গ্রেডিংয়ে কী হয় না, আমাদের সেম ম্যাটেরিয়াল, এই দুটি পয়েন্টই মেন পয়েন্ট, আর কিছু পয়েন্ট নেই। এখানে আমরা সেম ম্যাটেরিয়াল ইউজ করি, আর ক্যাপাসিট্যান্স গ্রেডিং আমরা সেম ম্যাটেরিয়াল ইউজ করি না। সেম ম্যাটেরিয়াল ইউজ করলে কী হবে, নিশ্চয়ই আমাদের পারমিটিভিটি মানটাও সেম হবে, দেখো পারমিটিভিটি মানটা সেম, ঠিক আছে। তো ইন্টারসেল গ্রেডিং আর গ্রেডিং আর হচ্ছে তোমার ক্যাপাসিট্যান্স গ্রেডিং, এই দুটো গ্রেডিং তোমার অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এখান থেকে তোমাদের ক্যালকুলেশন মনে রাখার প্রয়োজন নেই, আমি ক্যালকুলেশনটা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে মনে রাখতে পারো, বাট মনে রাখার কোনো দরকার নেই। নেক্সট হলো তোমরা ভেরি ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে আমাদের টাইপ অফ ফল্ট আন্ডারগ্রাউন্ড কেবল। আন্ডারগ্রাউন্ড কেবলে 3 ধরনের ফল্ট দেখা যায়, একটা হচ্ছে আর্থ ফল্ট, একটা হচ্ছে ওপেন সার্কিট ফল্ট, একটা হচ্ছে শর্ট সার্কিট ফল্ট। 3 ধরনের ফল্ট, ঠিক আছে। জেনারেলি 3 ধরনের ফল্টই দেখা যায়। তো এবারে এই 3 ধরনের ফল্ট আমরা মেজার করি কার সাহায্যে, মেগারের সাহায্যে, মেগার। কারণ আমরা জানি যে মেগারের সাহায্যে আমরা ইনসুলেশন রেজিস্ট্যান্স বা হাই রেজিস্ট্যান্স মেজার করে থাকি। ওপেন সার্কিট ফল্ট আমরা কীভাবে মেজার করব, দেখো এই পয়েন্টটা মনে রাখবে। যদি মেগার রিডিং দেয় 0, দ্যাট মিনস অল ওকে, কোনো রকম কোনো ফল্ট নেই। আর যদি ক্যাপাসিটি যদি আমার মেগার ইনফিনিটিভ যায় মানে রিডিং আর কি, তার মানে কানেক্টরটা ওপেন আছে, এখান থেকে বুঝে নিতে হবে। এটা হচ্ছে ওপেন সার্কিট ফল্ট নির্ণয় করার রুল, ঠিক আছে। শর্ট সার্কিট ফল্ট কীভাবে নির্ণয় করবো, যদি মেগার 0 দেয় তার মানে কানেক্টর শর্ট আছে, আর মেগার ইনফিনিটি দেয় মানে হচ্ছে অল ওকে, ঠিক আছে। অল ওকে, এটা উল্টোটা, ঠিক আছে। উল্টোটা নয়, একই জিনিস, মানে তোমার ইয়েটা এর সঙ্গে দেখো একই জিনিস। দেখো 0 দিলে কি, এখানে কি 0 দিলে অল ওকে, মানে সব ঠিকঠাক আছে, আর ইনফিনিটি দিলে কনেক্টরটা ওপেন আছে। এক্ষেত্রে কি 0 দিলে শর্ট সার্কিট আছে, আর ইনফিনিটি হলে অল ওকে, এটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট, ঠিক আছে। শর্ট ফল্ট যদি তোমার শর্ট ফল্ট থাকে। আর আর্থ ফল্ট থাকলে কী হবে, আর্থ ফল্ট থাকলে স্যার কী রিডিং হবে, মেগারের কী রিডিং হবে, মেগারের রিডিং হবে 0 থাকলে 0 থাকা মানে হচ্ছে আর্থ আছে, আর ইনফিনিটি মানে হচ্ছে অল ওকে আছে। এটা অবশ্যই মনে রাখবে 3টে, ঠিক আছে। ওপেন সার্কিট, শর্ট সার্কিট, আর হচ্ছে তোমার আর্থ। ওপেনে কি বললাম তোমাকে, যে এম ইকুয়াল টু 0 দেয় আর এম ইকুয়াল টু ইনফিনিটি দেয়। এম ইকুয়াল টু 0 মানে কি অল ওকে, তাই জন্য কি অল ওকে বললাম এটা, হ্যাঁ ঠিকই বলেছি, অল ওকে। এম ইকুয়াল টু 0 মানে হচ্ছে অল ওকে। ওপেনের ক্ষেত্রে কী হবে, এম ইকুয়াল টু 0 মানে হচ্ছে অল ওকে, বাকিটা হচ্ছে ফল্ট আছে। আর শর্ট সার্কিটের ক্ষেত্রে কী বললাম, এম ইকুয়াল টু ইনফিনিটি মানে অল ওকে, ঠিক আছে, অল ওকে আছে, সব ঠিকঠাক আছে। আর এক্ষেত্রে কী বললাম, এক্ষেত্রে সময় সেম টু সেম কার মতো হবে না, শর্ট সার্কিটের মতো হবে। এম ইকুয়াল টু ইনফিনিটি মানে হচ্ছে অল ওকে। 3টে কী বললাম, এটা হচ্ছে তোমার আর্থের জন্য, আর্থ আর শর্ট সার্কিট একই, ঠিক আছে। আর ওপেনের জন্য কী হবে, এম ইকুয়াল টু ইনফিনিটি মানে ইনফিনিটি 0 মানে হচ্ছে অল ওকে, ঠিক আছে। এটা মনে রাখবে। চলো নেক্সট চলে যাবো। এবার আমরা ক্লাসিফিকেশন অফ আন্ডারগ্রাউন্ড কেবল পড়বো, ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন মাস্ট ভেরি ইম্পর্টেন্ট। কী ধরনের কেবল দেখো, লো টেনশন কেবল, ঠিক আছে। এটাকে কেউ লো ভোল্টেজ কেবল বলে, ঠিক আছে। একই জিনিস, যখন তোমাদের কেবল বলবে না বুঝে নেবে, কেবল মানে আন্ডারগ্রাউন্ডের কথা বলছে ওরা, ঠিক আছে। কন্ডাক্টর মানে আলাদা জিনিস, কেবল মানে বুঝে নেবে এটা আন্ডারগ্রাউন্ডের কথা হচ্ছে। সেটা লো ভোল্টেজ বলুক, লো টেনশন বলুক, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তো লো ভোল্টেজ কেবল কত পর্যন্ত হয় না, কত পর্যন্ত ইউজ করি আমরা 1 kV, ঠিক আছে। হাই ভোল্টেজ সব হাই টেনশন 11 kV। তারপরটা হচ্ছে দেখো, তারপরটা কোনো জায়গায় তুমি 22 থেকে 33 পাবে, কোনো জায়গায় তুমি 11 থেকে 33 পাবে, দুটোই মনে রাখো। হাই টেনশন কেবল জেনারেলি তোমার 22 থেকে 33 পর্যন্ত ইউজ করা হয়। আমরা এটা আপ টু 11 করেছি, তো জন্য এটা 11 to 33 করেছি তোমাদের ব্যাপারটাকে সিরিজে রাখার জন্য। যে প্রথমটা হচ্ছে 1 kV, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 11 থেকে 33, তারপর 33 থেকে 66, তারপর হচ্ছে 66 থেকে অ্যাবাভ, ঠিক আছে, অ্যাবাভ 66 বা তোমার 332 kV। তো লো টেনশন, হাই টেনশন, সুপার টেনশন, এক্সট্রা হাই টেনশন, এক্সট্রা সুপার টেনশন। লো টেনশন 1, হাই টেনশন 11, সুপার টেনশন 66 পর্যন্ত, 33 পর্যন্ত নেবে, আর এক্সট্রা হাই টেনশন 66 পর্যন্ত নেবে, আর এক্সট্রা সুপার টেনশন 132 অ্যাবাভ, ঠিক আছে, 132 অ্যাবাভ বা 66 অ্যাবাভ বলতে পারো, কোনো অসুবিধা নেই। চলো
এই হচ্ছে তোমাদের কেবলের তোমার সিঙ্গেল ফেজ কেবল। এই ওই যে তোমার কেবলগুলো কি হলো সময়, ওগুলো সব কি, ওগুলো সব সিঙ্গেল ফেজ কেবল। এবারে আমরা 3 ফেজ কেবল পড়বো। 3 ফেজ কেবল কী কী হয়, আন্ডারগ্রাউন্ড কেবল কী কী হয়, 3 ধরনের কেবল: বেল্টেড কেবল, স্ক্রিন কেবল আর প্রেসার কেবল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেল্টেড কেবল কত পর্যন্ত ইউজ করা হয়, 11 কেবি পর্যন্ত ইউজ করা হয়। স্ক্রিন কেবল 2 ধরনের হয়, এইচ টাইপ আর এসএল টাইপ। দুটোই তোমার জেনারেলি কী হয়, 22 থেকে 66 কেবির মধ্যে ইউজ করা হয়। 22 থেকে 66 কেবি বা 11 থেকে 33 কেবি যেরকম অপশান থাকবে, ঠিক আছে, ইউজ করা হয়। আর প্রেসার কেবল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেসার কেবল 2 ধরনের হয়, গ্যাস প্রেসার কেবল আর অয়েল ফিল্ড কেবল। গ্যাস প্রেসার কেবল আর অয়েল ফিল্ড কেবল। এটা জেনারেলি বিয়ন্ড 66 আমরা প্রেসার কেবল ইউজ করি। আর প্রেসার কেবল কতটা টেম্পারেচার সহ্য করতে পারে না, 85 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 85 ডিগ্রি সেন্টিগ্রেড প্রেসার কেবল কী করতে পারে, সহ্য করতে পারে। প্রেসার কেবল 2 ধরনের হয়, গ্যাস প্রেসার কেবল আর অয়েল প্রেসার কেবল। আর স্কিন কেবল 2 ধরনের হয়, এইচ টাইপ আর এসএল টাইপ, যার মোটামুটি 11 থেকে 33, আর কোনো কোনো জায়গায় তোমার 33 থেকে 66ও হতে পারে, হবে, ঠিক আছে। মানে তোমাদের ইউজ করি আমরা কোনো কোনো জায়গাতে আমরা 22 থেকে 66 পর্যন্ত ইউজ করি। অপশানে যে কোনো একটাই থাকবে, চাবলিয়ার কিছু নেই। আর বেল্টেড কেবল 11 কেবি পর্যন্ত ইউজ করি। চলো নেক্সট চলে যাবো। এটা ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্ট দুটো বলে দেবো। নেক্সট হচ্ছে দেখো, দুটো ফল্ট কোথায় হয়েছে সেটা দেখার জন্য দুটো টেস্ট করে থাকি আমরা, ঠিক আছে, দুটো টেস্ট করে থাকি। এইমাত্র পড়লাম কি আর্থ ফল, ওপেন কি সরাসরি ফল পড়লাম, তো মেগার দিয়ে পড়লাম। এবারে দুটো টেস্ট করে থাকি। টেস্ট নম্বর হচ্ছে, একটা হচ্ছে তোমার মার্লে লুপ টেস্ট, আর একটা হচ্ছে তোমার ভার্লে লুপ টেস্ট। এটা আমরা জেনারেলি আর্থ ফল্টের জন্য ইউজ করে থাকি, মার্লে লুপ টেস্ট, ঠিক আছে। তো এবার এখান থেকে আমরা কী জানতে হবে, সার্কিটটা তোমাদের মনে রাখা অতটা প্রয়োজন। এখান থেকে নিউমেরিক্যাল পড়ে, ঠিক আছে। নিউমেরিক্যালটা তো কীরকম পড়বে দেখো, তোমরা ডাইরেক্ট কোয়েশ্চেন দেবে যে কোন ডিস্টেন্সে ফল্ট হয়েছে বলো। তো কোন ডিস্টেন্সে ফল্ট হয়েছে বলবে তুমি, কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু লুপ লেন্থ। দিস ইজ দ্য ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা, কিউ ডিভাইডেড বাই 2 পি প্লাস কিউ ইন্টু লুপ লেন্থ। হোয়াট ইজ কিউ। তার জন্য তোমাদেরকে কী করতে হবে, কোশ্চেনে ওরা রেজিস্ট্যান্সের মান দিয়ে দেবে, ঠিক আছে। যেখানে পিটা কি দেখো, যেখানে পিটা কি আর কিউটা কি, পিটাও রেজিস্ট্যান্স আর কিউটা তোমার রেজিস্ট্যান্স, পিটাও রেজিস্ট্যান্স কিউটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। পিও রেজিস্ট্যান্স আর কিউ রেজিস্ট্যান্স। আর লুপ লেন্থ বলতে কোনটা, লুপ লেন্থ বলতে 2L টাকে বলা হচ্ছে লুপ লেন্থ। এটা হচ্ছে ফর্মুলা। এই যে কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইন্টু 2 × L, ডাইরেক্ট ফর্মুলা, ডাইরেক্ট। এটা হচ্ছে মার্লে লুপ টেস্টের ফর্মুলা। নেক্সট চলে যাবো ভার্লে লুপ টেস্ট। এখানে ফর্মুলাটা কী হয় স্যার, এখানে ফর্মুলাটা হয় এটা, যে লুপ রেজিস্ট্যান্স, এখানে ডিস্টেন্সটা হচ্ছে এক্স বাই আর, আর লুপ রেজিস্ট্যান্স কত হয়, আর প্লাস এক্স সমান PS2 বাই কিউ। এখান থেকে কোশ্চেন খুব কমই আছে, বাট জেনে রাখো আর কি, ব্যাস এটুকুই, আর কিছু নেই তোমাদের, সব শেষ। দেখো আন্ডারগ্রাউন্ড করবে মোটামুটি তোমাদের শেষ করে দিলাম, আর কিছু নেই, ঠিক আছে। একদম ডিটেলসে মোটামুটি যেগুলো পয়েন্ট দরকার সেগুলো করে আমরা মোটামুটি শেষ করলাম। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। কোনো জায়গায় ডাউট থাকলে তোমরা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করতে পারো। টেলিগ্রামে জয়েন করবে, টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যে কোনো ডাউট থাকলে সেটা আমরা পরের ক্লাসে কী করবো, অ্যাড করে নেবো। আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিয়ে দিই তোমাদেরকে, যে আগের দিন যখন আমরা পড়েছিলাম না, আগের দিন আমরা একটা ক্লাস করেছিলাম ট্রান্সমিশন লাইন প্যারামিটার। ওইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কনফিউশন হচ্ছিলো, সেটাকে আমি একটু ক্লিয়ার করে দিই। যে নাম্বার অফ স্ট্র্যান্ড, STRAND, নাম্বার অফ স্ট্র্যান্ডের ফর্মুলা ছিল একটা 3n × n-1 + 1, এটা ফর্মুলা ছিল। এটা n লেয়ারের জন্য, কী হয় n লেয়ারের জন্য। তো যদি কোশ্চেনে বলে যে n-1 লেয়ারের জন্য কত হয়, সেই ফর্মুলাটা কী হয়, ফর্মুলাটা হচ্ছে 3n × n+1 + 1। আর যদি কোশ্চেনে বলে দেয় যে কোনো কিছু উল্লেখ না করে, যদি কোশ্চেন ধরো যে নিচের কোনটি নাম্বার অফ স্ট্যান্ডার্ড ফর্মুলাটা কী হবে না, 3n × n+1 + 1। তোমরা এটাকে ইউজ করবে, এটাকে ইউজ করবে, কী বললাম, এটাকে ইউজ করবে, তাহলে কিন্তু নাম্বার দেবে না, আমাদের বলে দিচ্ছি। যদি ওরা কিছু উল্লেখ না করে, n লেয়ারও না বলে আর n-1 লেয়ার না বলে, সেক্ষেত্রে তোমরা কোনটাকে ইউজ করবে না, 3n × n+1 + 1, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আর n লেয়ার বললে এটা, আর n-1 লেয়ার বললে এটা। একইভাবে ইকুইভ্যালেন্ট ডায়ামিটার এর ফর্মুলা আমরা আগের দিন করেছি, 2n - 1 × d। এটা হচ্ছে কার, এটা হচ্ছে n লেয়ারের জন্য। আর একটা হয় n-1 লেয়ারের জন্য, সেটা আমি আগের দিন তোমাকে বলিনি। এটা কত হয়, 2n + 1 × d। এবারে এক্সামে যদি n লেয়ার বা n-1 লেয়ার কিছু লেয়ার না বলে, যদি শুধুমাত্র বলে যে নিচের কোনটি ডায়ামিটারের ফর্মুলা, তোমরা কোনটা ইউজ করবে, তোমরা এটাকে ইউজ করবে। কোনটা ইউজ করবে, এর উপরেরটাকে ইউজ করবে, এটাকে ইউজ করবে, এই ফর্মুলাটাকে ইউজ করবে। বুঝতে ব্যাপারটা? কিছু না বললে এই ফর্মুলাটা ইউজ করবে, কিছু না বললে এই ফর্মুলাটা ইউজ করবে, ঠিক আছে। আর কিছু বললে, মানে n লেয়ার বললে তো এই ফর্মুলা, আর n-1 লেয়ার বললে এই ফর্মুলা, n লেয়ার বললে এই ফর্মুলা, n-1 লেয়ার বললে এই ফর্মুলা। ব্যাপারটা ক্লিয়ার, ব্যাপারটা? ওই জন্য দেখবে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা দেখবে এই ফর্মুলাটা ইউজ করে দেয়, কিন্তু n লেয়ারের ক্ষেত্রে এই ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে n-1 লেয়ারের ক্ষেত্রে ফর্মুলা 3n × n+1 + 1
এই ফর্মুলাটা n-1 লেয়ারের জন্য ফর্মুলা। আর এই ফর্মুলাটা যখন কোনো উল্লেখ থাকবে না যে n লেয়ার বা n-1 লেয়ার, তখন আমরা জেনারেলি এই ফর্মুলাটাকে টিক মারবো, ঠিক আছে? এই ফর্মুলাটা কী করবো, টিক মারবো। চলো, তো এই কনফিউশন ব্যাপারটা আমি ক্লিয়ার করলাম। ক্লাস তোমাদের কেমন লাগলো জানিও, আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? আর কি বলবো বলো? সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।